ভালো আছো নিশ্চয়ই তোমরা। গত ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে এসএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কয়েকটা পয়েন্ট তোমরা লিপিবদ্ধ করতে পারো। তার আগে বলতে গেলে মরুময় অনুর্বর আরবের মানে চাষাবাদের সেরকম অবস্থা ছিল না, কিন্তু আরবরা মূলত দুই শ্রেণীতে বিভক্ত ছিল। একটা শহর বাড়িবাসী আরব, আর একটা হলো যাযাবর বেদুইন। তারা যাযাবর জীবনযাপন করত। তারই ধারাবাহিকতায় তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয় এবং শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য। আর মরুবাসী বেদুইনরা লুটতরাজ থেকে শুরু করে পশুপালন এসব বিষয়ে মানে এগুলা ছিল তাদের জীবিকার প্রধান উৎস। আমরা যদি অর্থনৈতিক অবস্থার কথা আলোচনা করি তাহলে দেখব যে অর্থনৈতিক অবস্থায় তারা পশুপালন, লুটতরাজ, সুদ ব্যবসা, ব্যবসা বাণিজ্য এবং শিল্প এই ভাবে বিভক্ত করা যায়। এবং সামাজিক অবস্থার কথা যদি চিন্তা করতে গেলে শ্রেণী বিভাজন তাদের মধ্যে ছিল অন্যতম একটা বিষয়। অন্যায় এবং অবিচার, নারীর অবস্থা, কন্যা সন্তানকে হত্যা, দাস দাসীদের করুণ অবস্থা, কুসংস্কার তাদের সমাজে বিদ্যমান ছিল। সাথে নৈতিক গুণাবলীও তাদের মধ্যে ছিল। সামাজিক অবস্থার কথা চিন্তা করলে তাদের নৈতিক কিছু গুণাবলী ছিল যেগুলো কি বলবো যেগুলো অত্যন্ত তৎকালীন সময়ের জন্য তাদের স্পষ্ট, তাদের যে সম্ভ্রান্ত ভাব, তাদের নৈতিক যে অবস্থা সেটাও পরিপূর্ণ। আমরা যদি প্রথমে পশুপালনের কথা চিন্তা করি তাহলে পশুপালনের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তৃণমূল পশুর খাদ্যের কারণে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো এবং তারা তখন সেখানে উট, দুম্বা এই জাতীয় পশুগুলা তারা পালন করতো এবং তাদের এই অনেকটা বিনিময় প্রথাও ছিল এই উট কেন্দ্রিক। এবং কে কত ধনী সেটাও বোঝা যেত যে কার কতগুলো উট আছে সেগুলোর উপরে নির্ভর করে। আমরা আর যাযাবর বেদুইনরা আরেকটা জিনিস করতো, যারা তারা বিভিন্ন বাণিজ্যিক কাফেলা লুটতরাজ করতো, মানে লুট করতো। তাদের মানে এটাও একটা তাদের জীবন ধারণের অন্যতম একটা অংশ ছিল যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে দল বিভিন্ন রাস্তায় গমন করত, বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিশেষ করে সিরিয়া, মিশর এ সকল অঞ্চলে যে ব্যবসা বাণিজ্যের জন্য যেত, তখন তারা কি করত, তাদের এই মালামাল লুট করত। এবং সেই সময় অর্থনৈতিকভাবে আরবের অবস্থা সুসংহত ছিল না, কিন্তু তখন সুদ ব্যবসাটা প্রচলন ছিল তাদের মধ্যে। তারা বিশেষ করে একটা ধনী শ্রেণী যারা গরিব যারা, তাদেরকে সুদের মাধ্যমে টাকা লগ্নি করতো এবং যদি সেই টাকা ঋণগ্রস্ত ব্যক্তি পরিশোধ করতে না পারত তাহলে তার এমন একটা প্রচলন ছিল যে তার পুত্র কন্যা এবং তাকে তার সম্পদ সব কে তারা কি দাসী বাদীতে পরিণত করত। আরেকটা বিষয় ছিল ব্যবসা বাণিজ্য। আরবরা শুরুতেই ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত ছিল, বিশেষ করে যারা শহরে বাস করত, মানে একটু উর্বর এবং যেখানে কিছু তৃণমূল জন্মে সেই সকল এরিয়ায় যারা বাস করতো তারা ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত এবং বলা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পুত্র ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করার জন্য আরবরা তাকে কুরাইশ নামে অভিহিত করে এবং তারই ধারাবাহিকতায় দেখা যায় যে তাদের ধারাবাহিকতায় এই আরবরা কুরাইশ
আরব হিসাবে পরিচিত এবং তারই বংশধর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যবসা বাণিজ্যের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা 25 বছর বয়সে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য ভ্রমণ করেন, কিন্তু এবং পথিমধ্যে সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, যে কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই তিনি তার পিতাকে হারান। এটা ব্যবসা বাণিজ্যের অন্যতম একটা বিষয়। আর শিল্প, অর্থনৈতিক অবস্থায় শিল্প তখনকার যুগে দেখা যেত যে বিশেষ করে মূর্তি পূজা করত এবং মূর্তি পূজার কারণে মূর্তি পূজার কারণে মৃৎ শিল্পী যারা মূর্তি তৈরি করত তাদেরকে সমাজে উঁচু স্থান দেওয়া হতো এবং কিছু ভাস্কর্য নির্মাণ করত এবং তাদেরকে সম্মানিত করা হতো এবং সে সময় কিছু লোকজন অস্ত্রশস্ত্র তৈরি করত। এটাই ছিল আরবের অর্থনৈতিক অবস্থার দিকগুলো। আমরা যদি এখন সামাজিক অবস্থার কথা আলোচনা করি তাহলে প্রথমেই দেখব সমাজের শ্রেণী বিভাগটা এরকম যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত, এই বিষয়টা তো ছিলই, বংশীয় এবং গোত্রীয় প্রথাটা তাদের মধ্যে বিরাজমান ছিল এবং গোত্রের প্রধানকে তারা শেখ হিসাবে নির্বাচিত করত। গোত্রের যে মানে বয়স্ক ব্যক্তি, সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, তাকে শেখ নির্বাচন করা হতো এবং এক গোত্রের সাথে অন্য গোত্রের কোনো বিষয় থাকলে সেটা তারাই গোত্র প্রধানই সমাধান করবে এবং গোত্রের সকল বিষয়ে সে তার মতামত পেশ করতে পারবে এবং তার মতামতই সবাই গ্রহণ করবে। অন্যায় এবং অবিচারের কথা যদি চিন্তা করি, তারা সমাজে তখন কোনো নৈতিকতার দিকই ছিল না, তখন তারা অন্যায় অবিচারে লিপ্ত ছিল। যেমন মদ্যপান, ব্যভিচার এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা গোত্রের একটা মানুষ অন্যায় করলে তার যে শাস্তি, সামাজিক কোনো শাস্তি ছিল না, রক্তের বদলে রক্তের নীতি তখন বহাল ছিল এবং একটা গোত্রের সাথে একটা গোত্রের সমস্যা হলে দেখা যেত কি যে এটা বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসতো যে ওই গোত্রের সাথে আমাদের গোত্রের যে সমস্যা, সেই সমস্যাটা জিয়ে রাখা এবং একজনকে আঘাত করলে অন্যজন আঘাত করবে, এই অবস্থাটা তখন ছিল এবং যার ক্ষমতা বেশি ছিল সে অন্যায় করলেও সেটা অন্যায় হিসাবে মেনে নেওয়া হতো না এবং গোত্রীয় সকলেই, সে যতই অন্যায় হোক, অবিচার হোক, গোত্রীয় লোক তার গোত্রের সকলেই তার পক্ষ অবলম্বন, মানে পক্ষে অবস্থান নিত। আমরা যদি আরেকটা টপিক আলোচনা করি, নারীর অবস্থা, তখন নারীর প্রাক ইসলামী আরবে নারীর কোনো মর্যাদাই ছিল না। নারীকে ভোগবিলাসের পণ্য হিসাবে ব্যবহার করা হতো এবং বাজারে নারীদের বিক্রি করা হতো। এইরকম একটা অবস্থা বিরাজ করছিল। যেমন কোনো নারীর যদি কাউকে ভালো লাগে সে তা প্রকাশ করতে পারবে না, কিন্তু কোনো পুরুষ তার ইচ্ছা মতো একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে এবং তারা মদ্যপান, জুয়া খেলার পাশাপাশি দেখা যেত নারীদেরও ভোগের সামগ্রী হিসাবে তারা ব্যবহার করে। এবং সবচাইতে একটা জিনিসটা আমরা আলোচনা করব, কন্যা সন্তানকে হত্যা। কন্যা সন্তান জন্মদান মানেই বলা হতো, সে সময় মনে করা হতো এটা একটা নিগৃহীত কাজ, এটা একটা সমাজে অপমানজনক একটা বিষয়, যে কারণে তারা জীবন্ত কন্যা সন্তানকেও হত্যা করত, কবর দিত, জীবন্ত অবস্থায় কবর দিত। মানে নারী কোনো অবস্থায় তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। কন্যা সন্তান হওয়াকেই তারা
তাদের বংশের জন্য বা তাদের পরিবারের জন্য একটা কলঙ্কজনক দিক হিসাবে আখ্যায়িত করত এবং সেজন্য তারা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত। দাসদাসীর অবস্থা আরও ছিল করুণ, কারণ তাদের গর্ভে যদি কোনো সন্তানও জন্ম নিত তাহলে দেখা যেত যে সেই সন্তানেরও মালিক তার প্রভু হতো এবং তারা কোনো অবস্থাতেই মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীন হতে পারত না এবং তাদের পুত্র কন্যারাও পরবর্তীতে ওই প্রভুর দাসদাসীতে পরিণত হতো। কুসংস্কার তো ছিলই। কোনো কাজ আরম্ভ করার পূর্বে আরবরা যে জিনিসটা করত, তীর নিক্ষেপ করত এবং তীর নিক্ষেপ করে সেই জিনিসটা তারা ভালো করবে না খারাপ করবে এটাই তাদের একটা লক্ষ্য ছিল। এটা একটা কুসংস্কার যেমন বিরাজ করতেছিল তাদের মধ্যে। আরেকটা বিষয় ছিল তাদের যে সুদ প্রথা, সুদের কারণেও তারা কি করত, কেউ যদি সুদ না দিতে পারত তাহলে তাদের পুত্র সন্তান জায়গা জমি তো অধিগ্রহণ করতোই, পুত্র সন্তানকেও তারা কি করত, নিজেদের দাসদাসীতে রূপান্তরিত করত। এত কিছুর পরেও আরবদের নৈতিক গুণাবলী ছিল অত্যন্ত প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। তারা যেমন তারা খুবই অতিথিপরায়ণ ছিল। কোনো শত্রু যদি তাদের মাঝে সে তাদের বাসায় বা তাদের গৃহে অবস্থান করত তখন তারা তাকে অত্যন্ত আতিথেয়তাপূর্ণ ভাবে আতিথেয়তার সাথে তাদেরকে আপ্যায়ন করত এবং তাকে কখনোই তারা আঘাত করতো না। তা আমরা আরবের আজকের যে মানে টপিকস পাক ইসলামী আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে তোমরা বাসায় এই সকল বইয়ের সাথে যে সম্পৃক্ত সেগুলো তোমরা একটু পড়বে, এই বলে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।